অধ্যায় 1, কাজের ক্ষেত্রে কম্পাউন্ড এফেক্ট। আপনি কি সেই প্রবাদটি জানেন, ধীর এবং অবিচলিতরাই দৌড়ে জয়ী হয়? কচ্ছপ এবং খরগোশের গল্পটি কখনো শুনেছেন? শ্রোতা বন্ধুরা, আমি সেই কচ্ছপ। আমাকে পর্যাপ্ত সময় দিন, আমি যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় যে কোনো প্রতিযোগিতায় পরাজিত করতে পারব। কেন জানেন? এজন্য নয় যে আমি সেরা বা স্মার্ট বা অনেক বেশি গতিসম্পন্ন। আমি জিতব কারণ আমি নিজের মাঝে অনেক ইতিবাচক অভ্যাসের বিকাশ ঘটিয়েছি এবং সেই অভ্যাসগুলো আমি ধারাবাহিকভাবে ব্যবহার করেছি আমার জীবনে। আমি সবচাইতে বেশি আস্থা রাখি ধারাবাহিকতায়। আমি এর জীবন্ত প্রমাণ যে এটি সাফল্যের চূড়ান্ত চাবিকাঠি। যদিও সাফল্য অর্জনের চেষ্টায় রত মানুষের পক্ষে এটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ। কিভাবে এটি ধরে রাখতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না। আমি জানি, তার জন্য আমি আমার বাবাকে ধন্যবাদ জানাতে চাই। আসলে কম্পাউন্ড এফেক্টের শক্তি আমার মধ্যে জ্বালিয়ে দেওয়ার ক্ষেত্রে তিনিই ছিলেন আমার প্রথম কোচ। আমার বয়স যখন 18, তখন আমার বাবা মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে বাবা একাই আমাকে বড় করে তুলেছেন। তিনি আসলে অতটা নরম ও যত্নশীল মানুষ ছিলেন না। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ফুটবল কোচ এবং তিনিই আমার মধ্যে সাফল্য অর্জনের জন্য অভ্যাস গড়ে দিয়েছিলেন। বাবাকে ধন্যবাদ, কেননা তার কারণেই আমাকে প্রতিদিন সকালে 6টায় ঘুম থেকে উঠতে হতো। কাঁধে ভালোবাসার একটি ধাক্কা দিয়ে কিংবা সামান্য একটি রেডিও অ্যালার্মের শব্দে নয়, প্রতি সকালে আমার ঘুম ভাঙত আমার বেডরুমের পাশেই অবস্থিত আমাদের গ্যারেজের কংক্রিটের মেঝের উপর পাইলিং করার মতো অবিরাম ভারী শব্দে। ব্যাপারটা অনেকটা কোনো এক নির্মাণ ক্ষেত্র থেকে মাত্র 12 ফুট দূরে জেগে ওঠার মতো। তিনি গ্যারেজের দেয়ালে বিশাল করে লিখে রেখেছিলেন, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। শরীর চর্চার সময় তিনি সেদিকে তাকিয়ে থাকতেন। ঝড় বৃষ্টি যাই হোক না কেন, বাবা তার শর্টস এবং ছিঁড়ে যাওয়া সোয়েট শার্ট গায়ে দিয়ে সেখানে যেতেন। একটি দিনও বাদ যেত না তার রুটিন দেখে ঘড়ির সময়ও ঠিক করে নেওয়া যেত। গৃহকর্মী ও মালিদের চাইতেও আমাকে বেশি কাজ করতে হতো। স্কুল থেকে ফিরে আসতেই সর্বদাই নির্দেশনা যুক্ত একটি তালিকা দেখতে পেতাম, যেন সেটি আমাকে স্বাগত জানাচ্ছে। আগাছা উপড়াও, পাতাগুলো তোলো, গ্যারেজটি ঝাড়ু দাও, ধুলাবালি পরিষ্কার করো, ভ্যাকুয়াম করো, থালা বাসন ধো, এমন আরো কত কি। এবং স্কুলে পিছিয়ে পড়াও মেনে নেওয়া হতো না। ঠিক এই রকমই ছিল সবকিছু। বাবা আসলে কোনো অজুহাত দেখতে চাইতেন না। আমরা যদি একেবারে অসুস্থ না হতাম, রক্তক্ষরণ না হতো বা হাড় বেরিয়ে যাওয়ার মতো কিছু না ঘটতো, তাহলে আমাদের স্কুলে না গিয়ে বাড়িতে থাকার কোনো সুযোগ ছিল না। হাড় বের হওয়ার কথাটি তার কোচিং এর সময় থেকে এসেছে। তার খেলোয়াড়েরা জানতো যে তারা গুরুতর আহত না হলে তাদের খেলা থেকে বের হয়ে আসতে দেয়া হবে না। একবার তার কোয়ার্টার ব্যাক খেলা ছেড়ে বেরিয়ে আসতে চাইল। বাবা বললেন, যতক্ষণ না তোমার হাড় বেরিয়ে আসছে ততক্ষণ আসতে পারবে না। কোয়ার্টার ব্যাক তার কাঁধের প্যাডগুলো পেছনে সরিয়ে দেখালো, সত্যি তার কাঁধের হাড় দেখা যাচ্ছিল। এরপরই তাকে মাঠ থেকে নামতে দেয়া হয়েছিল। বাবার অন্যতম প্রধান দর্শন ছিল, তুমি কতটা স্মার্ট বা স্মার্ট নও তা বিবেচ্য নয়। অভিজ্ঞতা, দক্ষতা, বুদ্ধিমত্তা বা সহজাত কর্মদক্ষতার অভাব পূরণের জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। যদি তোমার প্রতিযোগী আরো চৌকস, আরো মেধাবী বা অভিজ্ঞ হয়, তাহলে তোমার 3-4 গুণ বেশি পরিশ্রম করা উচিত। অবশ্যই তুমি তাদের পরাস্ত করতে পারবে। চ্যালেঞ্জ যাই হোক না কেন, সমস্যায় পড়লে কঠোর পরিশ্রমের মাধ্যমে তা কাটিয়ে ওঠার শিক্ষা তিনি আমাকে দিয়েছিলেন। ফ্রি থ্রো গেমে কি আপনি থ্রো মিস করেন? 1 মাসের জন্য দৈনিক 1000 করে ফ্রি থ্রো প্র্যাকটিস করুন। আপনার বাম হাতটি ড্রিবলিং এ ভালো না, আপনার ডান হাতটি আপনার পিঠের পিছনে বেঁধে রাখুন এবং দৈনিক 3 ঘন্টা করে ড্রিবল করুন। আপনি গণিতে পিছিয়ে আছেন, একজন শিক্ষক নিয়োগ করুন এবং গণিতে ভালো নম্বর না পাওয়া পর্যন্ত সমস্ত ছুটিতে নরক যন্ত্রণার মতো কাজ করুন। কোনো অজুহাত দেওয়ার অবকাশ নেই। আপনি যদি কোনো একটা বিষয়ে ভালো না হন, তাহলে আরো কঠোর পরিশ্রম করুন, উৎসাহের সঙ্গে কাজ করুন।
বাবা একজন ফুটবল কোচ থেকে শীর্ষ বিক্রয় কর্মীতে পরিণত হয়েছিলেন। সেখান থেকে তিনি প্রধান এক্সিকিউটিভ এবং শেষ পর্যন্ত নিজের কোম্পানির মালিক হন। তবে আমার উপর নির্দেশনার বোঝা চাপানো হতো না। শুরু থেকেই বাবা আমাদের নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করতে দিতেন। নিজ কাঁধে দায়ভার নেয়ার মতো মানুষ ছিলেন তিনি। তিনি বাড়ির কাজের জন্য প্রতি রাতে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েননি। আমাদের কেবল ফলাফলটা দেখাতে হতো, আর সফল হলে উৎসাহ দেয়া হতো। যদি আমরা ভালো গ্রেড পেতাম, বাবা আমাদের প্রিন্সে অর্থাৎ একটি আইসক্রিম পার্লারে নিয়ে যেতেন। আমার ভাই বোনেরা অনেক সময় স্কুলে ভালো করতে পারত না, তাই তারা যেতে পারত না। যেতে পারাটা একটা বিরাট ব্যাপার ছিল। কাজেই কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে কাজ করতে হতো। বাবার শৃঙ্খলা আমার কাছে বেশ দৃষ্টান্ত হিসেবে কাজ করছিল। বাবা আমার জন্য আইডল ছিলেন এবং আমি সবসময় চাইতাম তিনি যেন আমার জন্য গর্বিত অনুভব করেন। তাকে হতাশ করে ফেলি কিনা সে ভয়ও আমার ছিল। তার একটি দর্শন ছিল, সেই ছেলে হও যে না বলে। ভেড়ার পালে সামিল হওয়া কোনো বড় অর্জন নয়, অনেকের মধ্যে আলাদা কিছু হও। এ কারণে আমি কখনোই মাদক সেবন করিনি। এ ব্যাপারে তিনি কখনোই আমাকে এক কথা বারবার বলেননি, কিন্তু সবাই এটা করেছে বলে আমিও করব এমন ছেলে আমি হতে চাইনি। আর আমি বাবাকে হতাশ করতে চাইনি। বাবার কারণেই আমি 12 বছর বয়সে দক্ষ সিইও এর যোগ্যতা অর্জন করতে পেরেছিলাম। কখনো কখনো আমি যন্ত্রণায় কাঁধ হয়ে উঠতাম। আমি ছোট ছিলাম, কিন্তু তখনও এটা জেনে আমার ভালো লাগতো যে আমি আমার সহপাঠীদের চাইতে ভালো অবস্থানে আছি। নিবেদিত প্রাণ ও দায়িত্বশীল হয়ে ওঠার জন্য যে মানসিকতা এবং শৃঙ্খলা প্রয়োজন, বাবা অত্যন্ত যত্নের সাথে আমার সেই অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছিলেন। আমি যা কিছু অর্জন করতে চাইতাম তা অর্জনের অনুকূল অবস্থা বাবা তৈরি করে দিয়েছিলেন। বাবা আমাকে এমনই প্রশিক্ষণ দিয়েছিলেন যে আমার মধ্যে অতিমাত্রায় সফল হওয়ার আসক্তি জন্ম নিয়েছিল। এই নিয়ে বাবা আর আমি এখন মজা করি। 18 বছর বয়সে আমি আমার নিজের ব্যবসা হাতে 6 ডিজিট ইনকাম করেছিলাম। 20 বছর বয়সে আমি আমার নিজের বাড়ির মালিক হয়ে উঠেছিলাম একটি ধনী এলাকাতে। 24 বছর বয়সে আমার আয় বেড়েছিল বছরে $1 মিলিয়ন বেশি। আর 27 বছর বয়সে আমি আনুষ্ঠানিকভাবে একজন মিলিনিয়ারে পরিণত হয়েছিলাম। তখন আমার একটি ব্যবসা ছিল যেটার আয় ছিল $50 মিলিয়ন বেশি। এই ব্যবসাই আমাদের এই বর্তমান স্বাচ্ছন্দ্যের দিনে নিয়ে আসে। কারণ আমার বয়স এখনো 40 হয়নি, কিন্তু বাকি জীবনটা আমার পরিবারকে চালিয়ে নেয়ার মতো পর্যাপ্ত অর্থ এবং সম্পদ আমার হয়েছে। বাবা বলেন, একটা বাচ্চাকে চাপে ফেলার অনেক উপায় আছে। অন্তত আমার পথটি বেশ ভালো ছিল, আর তুমিও বেশ ভালোভাবে সম্পন্ন করেছো দেখা যাচ্ছে। সুতরাং অলস সময় কাটানো এবং সময় সম্পর্কে যত্নশীল না হওয়া অথবা সময়ে সময়ে প্রশান্ত মনে সৈকতে বসে আরাম করা আমার জন্য রীতিমতো রপ্ত করার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আমি আমার বাবা এবং আমার অন্যান্য পরামর্শদাতাদের কাছ থেকে সাফল্য অর্জনের যে কৌশল শিখেছি তার জন্য আমি কৃতজ্ঞ। আমার সফলতার পেছনের রহস্যগুলো উঠে এসেছে দ্য কম্পাউন্ড এফেক্ট বইটিতে। আমি কম্পাউন্ড এফেক্টের একজন সত্যিকারের বিশ্বাসী, কারণ বাবা নিশ্চিত করেছিলেন যেন আমি এর মধ্য দিয়েই জীবন ধারণ করতে পারি। যদি না আমি চেষ্টা করে জীবন ধারণের জন্য অন্য কোনো পন্থা আবিষ্কার করতে পারি, তবে আপনি যদি অন্য সবার মতোই হয়ে থাকেন তাহলে আপনি প্রকৃত বিশ্বাসী নন। তার অনেক পরিষ্কার কারণ রয়েছে। এমন কোনো কোচিং ও উদাহরণ নেই যা আপনাকে দেখিয়ে দেবে যে আপনার কি করা উচিত। কম্পাউন্ড এফেক্টের ফলাফল বিষয়ে অভিজ্ঞতাও আপনার নেই। একটা সমাজ হিসেবে আমরা প্রতারিত হয়েছি। কমার্শিয়াল মার্কেটিং আমাদের এমনভাবে সম্মোহিত করে ফেলেছে যে প্রকৃতপক্ষে যে সমস্যা আমাদের নেই তা আছে মর্মে আমাদের বোঝাতে সক্ষম হয় এবং সেগুলোর তাৎক্ষণিক সমাধান আমাদের কাছে বিক্রয় করা হয়। সিনেমা ও উপন্যাসের শেষ যেমন রূপকথার গল্প থাকে, সে ধরনের দারুণ সমাপ্তির গাল গল্পের প্রতি আমাদের বিশ্বাস তৈরি করা হয়েছে। কঠোর এবং নিয়মিত পরিশ্রমের ইতিবাচক সনাতনী ধারণা থেকে আমরা দূরে সরে গিয়েছি। চলুন একে একে
এই প্রতিবন্ধকতাগুলো পরীক্ষা করে দেখা যাক। কম্পাউন্ড ইফেক্টের ফলাফল সম্পর্কে অভিজ্ঞতার অভাব। কম্পাউন্ড ইফেক্ট হলো ছোট ছোট স্মার্ট সিদ্ধান্ত থেকে বিশাল পুরস্কার লাভের মূল নীতি। আমার কাছে এই প্রক্রিয়াটির সবচাইতে আকর্ষণীয় দিক হলো, যদিও ফলাফলগুলো বিশাল, কিন্তু পদক্ষেপগুলো এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ বলে মনে হয় না। আপনি এই কৌশলটি নিজের স্বাস্থ্য, সম্পর্ক, অর্থ বা অন্য যে কোনো কিছুর উন্নতির জন্য ব্যবহার থাকলে লক্ষ্য করবেন, পরিবর্তনগুলো এত সূক্ষ্ম যে সেগুলো প্রায় বোঝাই যায় না। এই ছোট ছোট পরিবর্তন তাৎক্ষণিক কোনো ফলাফল দেয় না, বা দিলেও তা হয় সামান্য, বড় কিছু নয়। কম্পাউন্ড এফেক্টের সরলতায় বেশিরভাগ লোক হোঁচট খায়। উদাহরণস্বরূপ, দেহের ওজন কমানোর জন্য হাঁটা শুরু করার 8 দিনের মাথায় তারা হাল ছেড়ে দেয়, কারণ তখনও তাদের ওজন কমেনি। অথবা 6 মাস পরে তারা পিয়ানো বাজানোর প্রশিক্ষণ নেওয়া বন্ধ করে দেয়, কারণ ততদিনে চপস্টিক্স ব্যতীত আর কিছুই তারা আয়ত্ত করতে পারেনি। তারা যা উপলব্ধি করতে পারে না তা হল এই ছোট এবং আপাত দৃষ্টিতে সামান্য পদক্ষেপগুলোই সময়ের ব্যবধানে বিস্তর পার্থক্য তৈরি করে দেবে। আমি আপনাকে কয়েকটি বিশদ উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ছোট স্মার্ট সিদ্ধান্ত প্লাস ধারাবাহিকতা প্লাস সময় ইকুয়াল টু আমূল্য পার্থক্য। আবারও বলছি, ছোট স্মার্ট সিদ্ধান্ত এবং ধারাবাহিকতা যোগ সময়, এগুলো মিলে সমান আমূল পার্থক্য। ম্যাজিক পেনি। আপনাকে যদি বাছাই করার জন্য দুটি বিকল্প দেয়া হয় যে এই মুহূর্তে নগদ $3 মিলিয়ন নিতে পারেন অথবা একটি পেনি নিতে পারেন, যার মূল্য প্রতিদিন দ্বিগুণ হবে 31 দিন পর্যন্ত, তাহলে আপনি কোনটি পছন্দ করবেন? আপনি যদি এটি আগে শুনে থাকেন তাহলে জানেন যে ওই একটি পেনি আপনার পছন্দ করা উচিত। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে এই সিদ্ধান্তটি আপনাকে আরো বেশি সম্পদের দিকে নিয়ে যাবে। তবুও একথা বিশ্বাস করা কঠিন কেন যে এক পেনি থেকে শেষ পর্যন্ত অনেক বেশি টাকা আসবে? কারণ ফলাফল পেতে অনেক সময় লাগে। আসুন আরো একটু গভীর দৃষ্টি দেওয়া যাক। ধরুন আপনি বেছে নিলেন নগদ টাকা গ্রহণের সহজ পথ, আর আপনার বন্ধু গেল এক পেনি গ্রহণের দিকে। পঞ্চম দিনে আপনার বন্ধুর অর্থের পরিমাণ দাঁড়িয়েছে 16 সেন্ট, অন্যদিকে আপনার কাছে আছে $3 মিলিয়ন। দশম দিনে $5.12 বনাম আপনার টাকার বস্তা। আপনার বন্ধু তার সিদ্ধান্তের ব্যাপারে কেমন অনুভব করছে সেটাই ভাবছেন তো? আপনি লাখ লাখ ডলার ব্যয় করছেন, আনন্দ উপভোগ করছেন এবং নিজের সিদ্ধান্তের জন্য নিজেকে বাহবা দিচ্ছেন। পুরো 20 দিন পরে আর মাত্র 11 দিন বাকি, পেনি জমা হয়েছে মাত্র $5,243। এ পর্যায়ে কেমন লাগছে আপনার বন্ধুর? তার সমস্ত ত্যাগ ও ইতিবাচক আচরণের বিনিময়ে সে পেয়েছে সব মিলিয়ে $5,000 কিছু বেশি। অপরদিকে আপনার কাছে আছে $3 মিলিয়ন। ঠিক এরপরেই কম্পাউন্ড এফেক্টের অদৃশ্য জাদুটি দৃশ্যমান হতে শুরু করে। প্রতিদিন ছোট ছোট গাণিতিক বৃদ্ধির ফলে 31তম দিনে মোট পেনির পরিমাণ দাঁড়িয়েছে $1,37,418.24, যা আপনার $3 মিলিয়ন চাইতে 3 গুণেরও বেশি। এই উদাহরণে আমরা দেখতে পাই সময়ের সাথে ধারাবাহিকতা বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ। 29তম দিনে আপনার কাছে আছে $3 মিলিয়ন আর আপনার বন্ধুর কাছে আছে $2.7 মিলিয়ন। 31 দিনের দৌড়ে 30তম দিনে তার অর্থের পরিমাণ দাঁড়ায় $5.3 মিলিয়ন, আর মাসব্যাপী ম্যারাথনের একেবারে শেষ দিনে আপনার বন্ধু আপনাকে হারিয়ে পৌঁছে যায় $1,37,418.24। এই পেনির ম্যাজিকের মতো আকর্ষণীয় জিনিস খুব কমই আছে। আশ্চর্যজনকভাবে এই ম্যাজিকটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই সমান শক্তিমত্তার সাথে কাজ করে। আরো একটি উদাহরণ, 3 বন্ধু। ধরুন 3 বন্ধুকে একসঙ্গে বেড়ে উঠেছে, তারা একই এলাকায় বাস করে, একই ধরনের চিন্তা ভাবনা ধারণ করে, প্রত্যেকেই বছরে প্রায় $50,000 করে আয় করে।
তারা সকলেই বিবাহিত এবং তাদের স্বাস্থ্য ও দৈহিক ওজন স্বাভাবিক। সেই সঙ্গে তাদের রয়েছে বিয়ের পর মোটা হয়ে যাওয়ার ভয়। ধরা যাক 1 নম্বর বন্ধুটির নাম ল্যারি। সে সর্বদা ধীরে ধীরে কাজ করে। সে নিজেকে সুখী বলে মনে করে, কিন্তু কখনো কোনো কিছু বদলায় না বলে মাঝে মাঝে অভিযোগ করে সে। দ্বিতীয় বন্ধু স্কট। সে নিজের মধ্যে কিছুটা সামান্য ও আপাত দৃষ্টিতে ক্ষুদ্র পরিবর্তন আনা শুরু করেছে। প্রতিদিন সে একটি ভালো বইয়ের 10 পৃষ্ঠা করে পড়ে এবং কাজে যাওয়ার পথে নির্দেশমূলক বা অনুপ্রেরণামূলক কিছু শোনার জন্য 30 মিনিট সময় ব্যয় করে। স্কট তার জীবনে পরিবর্তনগুলো দেখতে চায়, তবে এই নিয়ে অস্থির হতে চায় না। সে সম্প্রতি সাকসেস ম্যাগাজিনের ডক্টর মেহমেদ ওজের একটা সাক্ষাৎকার পড়েছে এবং সেখান থেকে একটি আইডিয়া বাছাই করেছে তার নিজের জীবনে সেটা প্রয়োগ করার জন্য। আর সেটা হলো, সে প্রতিদিন তার খাদ্য তালিকা থেকে 125 ক্যালোরি করে কমাবে। এটি কোনো ব্যাপারই না। এটা হতে পারে প্রতিদিন 1 কাপ কম খাওয়া, সোডার বদলে 1 বোতল সোলস্টার, স্যান্ডউইচের বদলে মাস্টার্ড। সে প্রতিদিন অতিরিক্ত হাঁটাও 1 মাইলেরও কম শুরু করেছে। এগুলো যে কেউ চাইলেই করতে পারে। তবে স্কট নিজের এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। 3 নম্বর বন্ধু ব্র্যাডের পছন্দগুলো সামান্য। সে সম্প্রতি একটি নতুন বড় পর্দার টিভি কিনেছে, যাতে তার প্রিয় অনুষ্ঠানগুলো আরো বেশি করে দেখতে পারে। খাবারের চ্যানেলে রান্নার রেসিপি দেখে সেগুলো তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেমন পনিরযুক্ত ক্যাসেরোল এবং মিষ্টি তার বেশ পছন্দের। সেই সাথে সে তার ফ্যামিলি রুমে একটি বারও স্থাপন করেছে, আর খাদ্য তালিকায় সপ্তাহে একটা অ্যালকোহলযুক্ত পানীয় অন্তর্ভুক্ত করেছে। পাগলামির কিছুই না, ব্র্যাড শুধু জীবনে একটু ফুর্তি করতে চায়। 5 মাস শেষে ল্যারি, স্কট বা ব্র্যাডের মধ্যে লক্ষণীয় কোনো পার্থক্য দেখা যায় না। স্কট তার প্রতি রাতে কিছুটা পড়ে এবং যাত্রাপথে কিছু অডিও শোনে। ব্র্যাড জীবনকে উপভোগ করছে এবং কাজ করছে কম। ল্যারি সবসময় তার মতো করে চলছে। যদিও প্রতিটি মানুষের আচরণের নিজস্ব ধরন রয়েছে, তাদের অবস্থায় সত্যিকারের উন্নতি বা অবনতি চোখে পড়ার ক্ষেত্রে 5 মাস খুব বেশি সময় নয়। প্রকৃতপক্ষে আপনি যদি এই 3 জন পুরুষের দৈহিক ওজনের চার্ট তৈরি করেন, তাহলে আপনি কোনোই পরিবর্তন দেখতে পাবেন না। সেগুলো দেখতে একই রকম মনে হবে। 10 মাসের শেষে আমরা এখনো তাদের জীবনে কোনো লক্ষণীয় পরিবর্তন দেখতে পাই না। 18 মাসের শেষে আমরা এই 3 বন্ধুর মধ্যে সামান্য পার্থক্য দেখতে পাব। তবে 25 মাস পর আমরা সত্যিই পরিমাপযোগ্য দৃশ্যমান পার্থক্যগুলো দেখতে শুরু করি। 27তম মাসে আমরা একটি বিস্তৃত পার্থক্য দেখতে পাই, আর 31 মাস নাগাদ পরিবর্তনগুলো চমকপ্রদ আকারে দেখা যায়। ব্র্যাড এখন মোটা, যেখানে স্কট ফিটফাট। প্রতিদিন 125 ক্যালোরি বাদ দিয়ে 31 মাসে স্কট 33 পাউন্ড ওজন কমিয়েছে। 31 মাস সমান 940 দিন। 940 দিন গুণন 125 ক্যালোরি প্রতিদিন সমমান 1,17,500 ক্যালোরির সাশ্রয়। 1,17,500 ক্যালোরির সাশ্রয় গুণন 1 পাউন্ড প্রতিদিন 3500 ক্যালোরি সমমান 33.5 পাউন্ড। ব্র্যাড ওই একই সময়ে দিনে আরো 125 ক্যালোরি বেশি খেয়েছিল এবং 33.5 পাউন্ড ওজন বাড়িয়েছে। স্কটের চেয়ে এখন তার ওজন 67 পাউন্ড বেশি। তবে এই পার্থক্যগুলো ওজনের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। স্কট বই পড়া এবং নিয়মিত আত্ম উন্নয়নমূলক অডিও শোনার পেছনে প্রায় 1000 ঘন্টা সময় দিয়েছে। তার সদ্য অর্জিত জ্ঞানকে অনুশীলন করে সে পদোন্নতি পেয়েছে এবং তার মর্যাদা উন্নতি হয়েছে। সর্বোপরি তার বৈবাহিক জীবন সমৃদ্ধ হয়েছে। ব্র্যাড, সে কর্মক্ষেত্রে অসুখী, দাম্পত্য জীবন ঝামেলাপূর্ণ। আর ল্যারি, সে 2.5 বছর আগে যেখানে ছিল ঠিক সেখানেই আছে। পার্থক্য কেবল এই যে এই ব্যাপারে তার তিক্ততা আরো কিছুটা বেড়েছে। কম্পাউন্ড এফেক্টের অভূতপূর্ব ক্ষমতা এমনই সরল।
যারা নিজেদের মঙ্গলের জন্য কম্পাউন্ড এফেক্টকে কাজে লাগায় আর যারা এই এফেক্টকে নিজেদের কল্যাণের বিপরীতে কাজ করার সুযোগ দেয়, তাদের মধ্যে পার্থক্যটা অকল্পনীয়। এটাকে অলৌকিক মনে হয়, ম্যাজিকের মতো। 31 মাস বা 31 বছর পরে কম্পাউন্ড এফেক্টের ইতিবাচক প্রকৃতি ব্যবহারকারী ব্যক্তিকে রাতারাতি সফল বলে মনে হবে। বাস্তবে তার সাফল্য ছিল বছরের পর বছর ধারাবাহিকভাবে সম্পন্ন করা ছোট ছোট স্মার্ট পছন্দগুলোর ফলাফল। ধারাবাহিকতার প্রভাব। আমি জানি উপরের উদাহরণের ফলাফলগুলো নাটকীয় বলে মনে হচ্ছে, কিন্তু বিষয়টা অনেক গভীর। বাস্তবতায় এমনকি একটি ছোট পরিবর্তনও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, যা অপ্রত্যাশিত এবং অনিচ্ছাকৃত ধারাবাহিকতার প্রভাবের কারণ হয়ে দাঁড়ায়। কম্পাউন্ড এফেক্ট কিভাবে নেতিবাচক উপায়ে কাজ করতে পারে এবং একটি ধারাবাহিক প্রভাব তৈরি করতে পারে, যা আপনার পুরো জীবনকে প্রভাবিত করে, তা আরো ভালোভাবে বুঝতে ব্র্যাডের একটি খারাপ অভ্যাসকে মাইক্রোস্কোপের নিচে রাখি। ব্র্যাড ফুড চ্যানেল থেকে শিখে নেয় একটি রেসিপি থেকে কিছু মাফিন কেক তৈরি করে। এটা নিয়ে তার গর্ব হয় এবং তার পরিবারও এটা পছন্দ করে। মনে হয় যেন এতে তার সমাদর বৃদ্ধি পাচ্ছে। সে ঘন ঘন এগুলো এবং অন্যান্য মিষ্টি বানাতে শুরু করে। সে নিজের রান্না পছন্দ করে এবং তার নিজের ভাগের চেয়ে বেশি খায়, কিন্তু এত বেশি নয় যা অন্যদের চোখে পড়ে। তবে অতিরিক্ত খাবার রাতে ব্র্যাডকে অলস করে তোলে। সে সকালে ঘুম থেকে উঠে কিছুটা টলতে টলতে থাকে, যা তাকে খামখেয়ালি করে তোলে। এই খামখেয়ালিপনা ও ঘুমের ব্যাঘাত তার কাজের উপর প্রভাব ফেলতে শুরু করে। তার কাজের সক্ষমতা হ্রাস পায় এবং ফলস্বরূপ অফিসের বসের কাছ থেকে সে নেতিবাচক প্রতিক্রিয়া পায়। দিনের শেষে সে নিজের চাকরি নিয়ে অসন্তুষ্টি বোধ করে এবং তার এনার্জি লেভেল কমে যায়। বাড়ি ফেরার পথটি আরো দীর্ঘ ও কষ্টকর অনুভব হয়। এসব কিছু আরো সুস্বাদু খাবারের দিকে তার ঝোঁক বাড়িয়ে দেয়। এনার্জির অভাবে ব্র্যাড তার স্ত্রীর সাথে হাঁটাচলা কমিয়ে দেয়। সে আর এই ব্যাপারগুলোকে অনুভব করে না। তার স্ত্রী তাদের একসঙ্গে কাটানোর সময়গুলোকে ভীষণ মিস করে এবং ব্র্যাডের এই আচরণকে সে ব্যক্তিগতভাবে নেয়। স্ত্রীর সাথে ভাগ করে নেয় কাজকর্ম, তাজা বাতাস ও শারীরিক ব্যায়ামের অভাবে ব্র্যাডের এন্ডোরফিন হরমোন নিঃসরণ হয় না। ফলে সে আগের মতো উৎফুল্ল ও উদ্যমী হয়ে উঠতে পারে না। যেহেতু তিনি সুখী নন, তাই সে নিজের ও অন্যদের দোষ ত্রুটি খোঁজা শুরু করে এবং স্ত্রীর প্রশংসা করা বন্ধ করে দেয়। তার নিজের শরীর স্থূল হয়ে যাওয়ায় তার আত্মবিশ্বাস কমতে থাকে। সে অনুভব করে সে যথেষ্ট আকর্ষণীয় ও রোমান্টিক নয়। ব্র্যাড বুঝতে পারে না যে তার স্ত্রীর প্রতি তার শ্রদ্ধা ও স্নেহের অভাব কিভাবে তাকে বা তার স্ত্রীকে প্রভাবিত করে। সে কেবল নিজেকে ভীত অনুভব করে। গভীর রাত পর্যন্ত সে টেলিভিশন দেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, কেননা এটি মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখার একটি সহজ উপায়। ব্র্যাডের দূরত্ব অনুভব করে তার স্ত্রী অভিযোগ করতে শুরু করে, একাকী অনুভব করে। একটা সময় আত্মরক্ষার জন্য সে নিজেকে গুটিয়ে নেয়। সে তার কাজে মনোনিবেশ করে এবং তার বান্ধবীদের সাথে আরো বেশি সময় ব্যয় করে। যেহেতু তার সাহচর্য দরকার, পুরুষেরা তার সাথে ফ্লার্ট করা শুরু করে দেয়, যা তাকে আবারও আকাঙ্ক্ষিত বোধ করায়। সে হয়তো ব্র্যাডের সাথে কখনোই প্রতারণা করবে না, তবে ব্র্যাড বুঝতে পারে যে কিছু একটা ঘটছে। তার বাজে সিদ্ধান্ত ও আচরণে যে এইসবের মূলে, তা দেখার পরিবর্তে সমস্ত সমস্যার দায় সে স্ত্রীর উপর চাপায়। নিজের দিকে না তাকিয়ে নিজের ভুলগুলোকে দূর করার চেষ্টা করার পরিবর্তে অন্য ব্যক্তিকে দোষী সাব্যস্ত করাটা হচ্ছে সাইকোলজি 101 এর মৌলিক উপাদান। ব্র্যাডের ক্ষেত্রে সে আত্মানুসন্ধান করতে জানে না। তার দুর্ভাগ্য, প্রতিদিন যে ছোট ছোট বিষয়গুলো সে পছন্দ করেছে তা থেকে বাজে অভ্যাসের একটি ধারাবাহিক প্রক্রিয়া তৈরি হয়েছে, যা জীবনের প্রতিটি ক্ষেত্রকে ধ্বংস করে দিয়েছে। অবশ্যই স্কটের ক্ষেত্রে ক্যালোরির হিসাবও বুদ্ধিবৃত্তিক উদ্দীপনা বিপরীত প্রভাব ফেলেছে, যার ফলে সে এখন ইতিবাচক ফলাফল পাচ্ছে।
ব্যাপারটা এতটাই সরল। পর্যাপ্ত সময় এবং ধারাবাহিকতা নিশ্চিত করতে পারলে ফলাফলগুলো দৃশ্যমান হয়। আরো ভালো ব্যাপার হচ্ছে এই ফলাফলগুলো সম্পূর্ণরূপে অনুমানযোগ্য। কম্পাউন্ড এফেক্টের আসল সৌন্দর্য এর সরলতায়। লক্ষ্য করুন, ডায়াগ্রামের বাম দিকে ফলাফলগুলো অদৃশ্য, তবে পরবর্তীকালে সেগুলো কতটা শক্তিশালীভাবে বদলে গেছে। সকল ক্ষেত্রেই আচরণগুলো একেবারে একই হলেও কম্পাউন্ড এফেক্টের ম্যাজিক শেষ পর্যন্ত ফলাফলে ব্যাপক পার্থক্য এনে দেয়। কম্পাউন্ড এফেক্ট অনুমানযোগ্য এবং পরিমাপযোগ্য, এটি একটি দুর্দান্ত খবর। এটা কি স্বস্তিদায়ক নয় যে আপনার জীবনে আমূল উন্নতির জন্য প্রয়োজন কেবল ধারাবাহিক ও নিয়মিত ছোট ছোট পদক্ষেপ? নিজেকে পরিশ্রান্ত করে অনেক বড় সাহসী ও বীরত্বপূর্ণ শক্তি প্রদর্শনের চাইতে এটা অনেক সহজ মনে হয় না? এবং পুনরায় সব এনার্জি একত্রিত করে পরবর্তীতে কোনোদিন নতুনভাবে চেষ্টা করার চাইতেও এই ধারাবাহিক ক্ষুদ্র প্রচেষ্টাগুলো অবলম্বন করা অনেক বেশি সহজ নয় কি? অথচ আমাদের সমাজ অধিকতর প্রচেষ্টা প্রদর্শনের কার্যকারিতায় বিশ্বাস করতে আমাদের বাধ্য করে। সফলতার প্রাচীন নিয়ম। কম্পাউন্ড এফেক্টের সবচেয়ে চ্যালেঞ্জিং দিকটি হল ফলাফল দেখতে শুরু করার আগে কিছুদিন আমাদের ধারাবাহিকভাবে এবং দক্ষতার সাথে প্রয়োজনীয় কাজ চালিয়ে যেতে হয়। আমাদের দাদা দাদিরা এটা জানতেন। 6 মাস কিভাবে রিয়েল এস্টেটের মালিক হতে হয় তা নিয়ে তারা ভাবতেন না। আমি বাজি রেখে বলছি যে আপনার দাদা দাদিরা সপ্তাহে 6 দিন কাজ করতেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। তারা অল্প বয়সে শেখা কর্মদক্ষতাকে কাজে লাগাতেন এবং সারা জীবন ধরে নিয়মিত কাজ করে যেতেন। তারা জানতেন যে সাফল্যের গোপন রহস্য হল পরিশ্রম, শৃঙ্খলা ও ভালো অভ্যাস। টেকসই সাফল্যের জন্য মূলত দরকার চারিত্রিক দৃঢ়তা, কঠোর পরিশ্রম এবং সহিষ্ণুতা। আমরা আমাদের পূর্বপুরুষদের পরিশ্রম ও সংগ্রামকে সম্মান করা ছেড়ে দিয়েছি একটু একটু করে শৃঙ্খলা আনতে এবং নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষেত্রে তাদের প্রচেষ্টা ছিল দারুণ। সত্য কথা হল, আত্মতৃপ্তি মিশরীয়, গ্রিক, রোমান, স্পেনীয়, পর্তুগিজ, ফরাসি এবং ইংরেজ সহ সকল বড় বড় সাম্রাজ্যের উপর প্রভাব ফেলেছিল। কিন্তু কেন? কারণ সাফল্য যেভাবে ব্যর্থ হয় তেমনটা আর কোনো কিছুর ক্ষেত্রেই ঘটে না। একসময় প্রভাবশালী সাম্রাজ্যগুলো এই কারণেই ব্যর্থ হয়েছে। মানুষ সফলতার একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত পৌঁছে খুব বেশি স্বস্তি অনুভব করে। প্রাচুর্য, স্বাস্থ্য এবং অঢেল ধন সম্পদের কারণে আমরা আত্মতৃপ্ত হয়ে উঠি। ওই পর্যন্ত পৌঁছাতে আমরা যা করেছিলাম তা আর করি না। আমাদের অবস্থা হয়েছে ফুটন্ত পানিতে থাকা সেই ব্যাঙের মতো, যেটা লাফিয়ে সরে যায় না, কারণ এতটাই ধীরে ধীরে বাড়ে এবং এতই ছলনাপূর্ণ যে ব্যাঙটি খেয়াল করে না তাকে যে রান্না করা হচ্ছে। আমরা যদি সফল হতে চাই তবে আমাদের পূর্বপুরুষদের কাজ ও নৈতিকতাকে পুনরুদ্ধার করা দরকার। অন্তত নিজের বৃহত্তর সাফল্য এবং কৃতিত্বের জন্য এটা করতে হবে। আমাদের চরিত্র সংস্কারের এটাই সময়। প্রদীপের ভেতর দৈত্য আছে এবং সেই সব করে দেবে এমন ধারণা নিয়ে বসে থাকবেন না। প্রকৃত ও দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে কাজ। সান দিয়েগোর সমুদ্র সৈকতে আমার বাড়ির কাছে একটি দুর্দান্ত নতুন রেস্তোরাঁ খোলা হয়েছিল। শুরুতে জায়গাটি খুব নিখুঁত ছিল। রেস্তোরাঁর সামনে থাকতো অভ্যর্থনা সূচক একটি হাসি মাখা স্ট্যাচু। ম্যানেজার নিজেই সবসময় এগিয়ে আসতো। সার্ভিস খুব ভালো ছিল এবং খাবারগুলো ছিল অসাধারণ। সেখানে খেতে চাইলে জায়গা পাওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষাই করতে হতো। তারপর দুর্ভাগ্যক্রমে রেস্তোরাঁটির কর্মীরা এর সাফল্যকে হেলায় ফেলায় নেওয়া শুরু করে এবং মালিকের মধ্যে অহংকার দেখা দেয়। সার্ভিস স্টাফ ভেঙে পড়ে এবং খাবারের মানও খারাপ হয়ে যায়। এরপর 18 মাসের মাথায় ব্যবসা বন্ধ হয়ে যায়। তাদের ব্যর্থতার কারণ তাদের সাফল্য, অর্থাৎ যে কাজগুলো তাদের সফলতা এনে দিয়েছিল সেগুলোর প্রতি তাদের অনীহা এসে গিয়েছিল।
তাৎক্ষণিকতার মানসিকতা। কম্পাউন্ড এফেক্টের উপলব্ধি আপনাকে তাৎক্ষণিক ফলাফল লাভের চিন্তা থেকে মুক্তি দিবে। এই চিন্তা থেকে, যেমন সাফল্যকে দ্রুত গতি সম্পন্ন হতে হবে ফাস্ট ফুডের মতো, বা 4 মিনিটে ফুড প্রসেসিং এর মতো, মাইক্রোওয়েভে তাৎক্ষণিক পানি গরম করার মতো, অথবা টেক্সট মেসেজের মতো। নিজের কাজে নিজে অঙ্গীকার করুন যে আপনি লটারি জেতার প্রত্যাশা ভুলে যাবেন, কেননা আপনি শুধু একজনের লটারি জেতার গল্পই শুনতে পান। এর বাইরে লাখ লাখ মানুষ যারা লটারি জেতে না, তাদের গল্প আপনার কাছে আসে না। হার্ভার্ডের মনোবিজ্ঞানী ড্যানিয়েল গিলবার্ট তার স্টাম্বলিং অন হ্যাপিনেস বইয়ের মধ্যে বলেন, আমরা যদি টিভিতে প্রতি 30 সেকেন্ডে একজন লটারি হারা মানুষকে আমি হেরেছি বলার সুযোগ দেই, তাহলে একটা ড্রয়ের হেরে যাওয়া ব্যক্তিদের ফলাফল ঘোষণা শেষ করতে সময় লাগবে 9 বছর। আপনি যখন বুঝতে পারবেন কম্পাউন্ড এফেক্ট কিভাবে কাজ করে, তখন তার সবকিছু দ্রুত না পাওয়ায় দুঃখ অনুভব করবেন না। বোকাদের মতো এটাও মনে করবেন না যে একজন সফল অ্যাথলেটকে কঠোর পরিশ্রম করতে হয় না, বা তাকে হাজার হাজার ঘন্টা অনুশীলন করতে হয় না। তাকে অনুশীলনের জন্য ঘুম ভেঙে উঠতে হয়েছে, এবং অন্যরা অনুশীলন শেষ করার পরও তাকে দীর্ঘ সময় অনুশীলন চালিয়ে যেতে হয়েছে। প্রথম হওয়ার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়, সহ্য করতে হয় অসহনীয় যন্ত্রণা। আমি আপনাকে জানাতে চাই, আপনার সফলতার পথ একটি কঠিন শৃঙ্খলার ভেতর দিয়ে অতিবাহিত হচ্ছে। এটাও জানিয়ে রাখতে চাই, ফলাফল, জীবন এবং আপনার স্বপ্নের লাইফস্টাইল আপনার মনের মতো হতে পারে যখন আপনি কম্পাউন্ড এফেক্টকে আপনার পক্ষে কাজে লাগাবেন। দ্য কম্পাউন্ড এফেক্ট বইটিতে বর্ণিত মূলনীতিগুলো যদি ব্যবহার করেন, তাহলে আপনি তৈরি করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত রূপকথার গল্প। চলুন আরেকটি চিত্র দেখা যাক। পরবর্তী অধ্যায়ে আমরা মনোনিবেশ করব এমন একটি বিষয়ের উপর যা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে। প্রতিটি জয় বা পরাজয়, সাফল্য বা ব্যর্থতা, এটা দিয়েই শুরু হয়েছে। এই মুহূর্তে আপনার জীবনে যা কিছু আছে বা নেই, সে সব কিছুর কারণ এটাই। এটি পরিবর্তন করতে শিখলে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক জিনিসটা কি। চিত্র 2 দেখুন। কম্পাউন্ড এফেক্ট সব সময় কাজ করে। আপনি এটি আপনার পক্ষে ব্যবহার করতে পারেন বা এটিকে উপেক্ষা করতে পারেন, এবং এই শক্তিশালী নীতিটির নেতিবাচক প্রভাবগুলো অনুভব করতে পারেন। আপনি এই গ্রাফে কোথায় আছেন সেটা বিবেচ্য নয়। আজ থেকে আপনি জীবনে সাধারণ ও ইতিবাচক পরিবর্তনগুলো আনার সিদ্ধান্ত নিন। তাহলে দেখবেন আপনি যেখানে যেতে চান, কম্পাউন্ড এফেক্ট আপনাকে নিয়ে সেখানেই পৌঁছে দেবে। সংক্ষেপে ক্রিয়া পদক্ষেপ। 1. লেগে থাকতে পারেন এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখুন, যেমন যথেষ্ট স্মার্ট না হওয়া বা কোনরূপ অভিজ্ঞতা না থাকা, অথবা ভুলভাবে বেড়ে ওঠা, শিক্ষা দীক্ষা না থাকা ইত্যাদি। যে কাউকে প্রতিযোগিতায় হারাতে কঠোর পরিশ্রম এবং ব্যক্তিগত উন্নয়নের সিদ্ধান্ত নিন। 2. আপনি প্রতিদিন বাস্তবায়ন করতে পারেন এমন ছোট ছোট আপাত দৃষ্টিতে সামান্য পদক্ষেপগুলো লিখুন, যা আপনার জীবনকে পুরোপুরি নতুন এবং ইতিবাচক দিকে নিয়ে যেতে পারে। 3. আপাত দৃষ্টিতে ছোট যে কাজগুলো আপনি থামিয়ে দিতে পারে সেগুলো লিখুন, যা আপনার ফলাফলকে নিম্নমুখী করে দিতে পারে। 4. অতীতে আপনি যেখানে সবচেয়ে বেশি সফল হয়েছেন এমন কয়েকটি ক্ষেত্র, দক্ষতা বা ফলাফলের তালিকা তৈরি করুন, যেগুলো গ্রহণ করার ফলে আপনি আর উন্নতি করতে পারছেন না। সেগুলো বিবেচনা করুন এবং কোনো আত্মতৃপ্তি ভবিষ্যৎ ব্যর্থতার ঝুঁকি তৈরি করছে কিনা তা মূল্যায়ন করুন। আজকের মতো এ পর্যন্তই।